আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লেখক মোহাম্মদ নিশাদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে জিনের রোমান্টিক ও ইমোশনাল একটা গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্পটি অনেক ভালো লাগবে সবার। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দেন। আমি চলে যাচ্ছি গল্পে। আমি যখন সেই জিনটাকে দেখি আমি তো ভয় শেষ। আমি জিনটাকে দেখে চিৎকার দিতে যাব, তখনই তোদের দাদা বললেন, এই এই কি করো, ভয় পেও না, ও আমার বন্ধু জিন। দাদির মুখে পুরনো একটা জিনের ঘটনা শুনছে আমাদের এই গল্পের নায়িকা রূপা। দাদির কথা রূপা বললেন, আচ্ছা দাদি, ওই জিনটা কি আসলেই দাদার বন্ধু ছিল? হ্যাঁ রে, সত্যি। আমি যখন তোর দাদার মুখে কথাটা শুনি তখন আমি একটু বিশ্বাস করিনি। তোর দাদা তো কবিরাজ ছিলেন, এটা জানিস। আমি ভেবেছিলাম উনি মজা করে বলছে হয়তো, কিন্তু উনি যখন আমাকে বলল, তুমি কি দেখবা আমার বন্ধু জিনকে, তোর দাদার কথায় আমি বললাম, হ্যাঁ আমি দেখতে চাই। আমার কথায় তোর দাদা ওই জিনটাকে ডাকে, আর আমি ওকে প্রথমে দেখেই ভয় পেয়ে যাই। আমি সেই জিনটাকে দেখে চিৎকার দিতে গেলে তোর দাদা আমাকে শান্ত করে বলে, এই এই ভয় পেও না, ও আমার বন্ধু জিন, তুমি যাকে দেখতে পেয়েছিলে। সেই তো, এই বন্ধুটাই আমার, যাকে তুমি দেখতে চেয়েছো, এখন তুমি তাকেই দেখতে পাচ্ছ। তোমার কথাতেই তো। তোর দাদার কথায় আমি একটু সাহস নিয়ে ওই জিনটার সাথে কথা বলি। প্রথম একটু ভয় করলেও পরে আমার সাহস হয়, আর আমি প্রায় সময় সেই জিনটার সাথে কথা বলি। দাদির কথা শুনে রূপা বললেন, উনি দেখতে কেমন ছিলেন? অনেক সুন্দর ছিল। তোর দাদা যদি আজ বেঁচে থাকতো তাহলে উনি আসতো আর তুই দেখতে পারতেই, কিন্তু তোর ভাগ্যে নেই। দাদির কথার জবাবে রূপা বললেন, দাদি শোনো না, তোমাকে একটা কথা বলি। আমি না প্রায় রাতে স্বপ্নে একটা জিনকে দেখি। রূপার কথা শুনে ওর দাদি বললেন, জিনকে দেখিস মানে কি? তুই কিভাবে জানিস ও মানুষ না জিন? ও মানুষ না দাদি, কারণ আমি ওর মুখ কখনো দেখিনি। ওর সাথে কথা বলতে চাইলে ও ও বলেনি। ও ও তখন ও তখন বাতাসে মিশে যায়। এখন তুমি বলো, মানুষ হলে কি এরকম করে বাতাসে মিশে যেতে পারে? রূপার কথায় ওর দাদি মুচকি একটা হাসি দিয়ে বলল, আমার নাতিকে মনে হয় কোনো জিন পছন্দ করছে, নইলে ওর স্বপ্নে হাসবে কেন? চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর রাজকুমার তোর কাছে আসবে। দাদির কথার জবাবে রূপা বললেন, আমার লাগবে না কোনো রাজকুমার, আমার যেটা আছে ওটা হলেই হবে। এই ভেবে রূপা ফোন টিপতে লাগলেন। এই দেখে ওর দাদি বললেন, সবসময় ফোনের মধ্যে কি? হ্যাঁ, কথাটা বলে ওর দাদি সেখান থেকে চলে গেলেন। এদিকে রূপা ওর বয়ফ্রেন্ডের সাথে কথা ও যোগাযোগ করার অনেক চেষ্টা করছেন, কিন্তু পারছে না। 1 বছরের রিলেশন রূপার। দুদিন ধরে ওদের মাঝে ঝগড়ার কারণে কথা হয় না। রূপা ওর বয়ফ্রেন্ডের সাথে কোনো যোগাযোগ করতে না পেরে মন খারাপ করে বসে থাকে। এদিকে তখনই রূপার এক বন্ধুর কাছ থেকে জানতে পারে ওর বয়ফ্রেন্ড অন্য মেয়ের সাথে কথা বলে, 2-3টা মেয়ের সাথে প্রেম করে। এসব কথা শুনে রূপা অঝরে কাঁদতে থাকে। নিজের ভালোবাসা হারানোর দুঃখে রূপা একটা কঠিন ডিসিশন নিয়ে নেয়। রূপা মারা যাবে। কথা মতো রূপা সেদিন রাতে সবার ঘুমানোর পর একটা দড়ি নিয়ে তারের বাড়ির পাশে এক বাগানের ভিতরে যায়। সেখানে যাবার পর রূপা একটা গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস দিবে, এমন সময় রূপার পিছন থেকে একটা সুন্দর ছেলে বলে ওঠে, এই এই কি করো, নামো বলছি। কথাটা বলে ছেলেটা রূপার গলা থেকে দড়িটা খুলে বলে উঠেন, এই কি করছো এসব? আত্মহত্যা করছো কেন? পাগল হয়েছ নাকি? ছেলেটার কথায় রূপা বলেন, ছাড়ুন আমাকে, আমি বাঁচতে চাই না, দয়া করে ছাড়ুন না আমাকে। ওর কথায় সে ছেলেটা বলে, আচ্ছা ছাড়বো, তার আগে বলো তো আত্মহত্যা করতে চাইছো কেন? ছেলেটার কথার জবাবে রূপা সব ঘটনা খুলে বলল। রূপা বলল, ভালোবেসে ধোঁকা খেয়েছি তাই। রূপার কথায় ছেলেটা বলল, আচ্ছা একটা কথা বলো, তোমাদের সম্পর্ক কতদিনের? রূপা বললে, 1 বছরের। আর তোমার বয়স কত? রূপা বলল, আমার বয়স 20 বছর। ওর কথা ছেলেটা বলল, 1 বছরের সম্পর্কের জন্য 20 বছরের সম্পর্ককে নষ্ট করবে? ছেলেটার কথায় রূপা কিছু বুঝতে না পেরে বললেন, মানে কি বলতে চাইছেন আপনি? তখন ছেলেটা বললেন, 1 বছরের সম্পর্কের জন্য নিজের পরিবারের 20 বছরের ভালোবাসা ভুলে গেলে? তুমি যেমন ছেলেটাকে ভালোবাসো, তেমনি তোমার মা বাবা, তোমার পরিবারের লোকজন তোমাকে ভালোবাসে। ওর সামান্য ভালোবাসার জন্য নিজের পরিবারকে ভুলে গেলে? একবার কি ভেবে দেখেছো, তুমি মারা গেলে তোমার পরিবারের লোকজন কতটা কান্না করবে, কতটা ভেঙে পড়বে? ওর কথায় রূপা কিছু না বলে ছেলেটার দিকে তাকিয়ে রইল। তখন ছেলেটা বলল, আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি মারা যাচ্ছিলে কেন? ছেলেটা পেলে না তাই তো? রূপা বলে, হ্যাঁ, ওকে পাইনি বলে মারা যাচ্ছিলাম। ছেলেটা বলে, আচ্ছা মারা গেলে কি ওকে পাবা? যেমন এমন যদি হতো মারা গেলে ওকে পাবা তাহলে সেটা করতা? বোকামে, মানুষেরা কোনো পশু বা প্রাণী না যে মারা গেলে তাদের জীবন মাটি হয়ে যাবে। মানুষেরা নিজে ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হবে। তখন কি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবা? পারবা না। জীবনটা কারোর জন্য থেমে থাকে না।
যাকে হারিয়েছ তার থেকে ভালো কিছু পেয়ে তাকে দেখিয়ে দাও। ছেলেটার এমন কথায় রূপা তার ভুল বুঝতে পারল, আর ছেলেটাকে বলল, আমি আমার ভুল বুঝতে পারছি, কষ্ট পেয়ে বা মন ভেঙে গেলে কেউ যেন আত্মহত্যা করে না। তখন ছেলেটা বলল, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। এই বলে রূপাও ছেলেটা সেই বাগান থেকে বাড়ির দিকে যেতে লাগলো। এমন সময় রূপা বলল, আচ্ছা আমাকে একটা কথা বলুন, আমি তো মারা যাব বলেই ভয়ের উপেক্ষা না করেই বাগানে আসছি। আমার জানা মতে এই বাগানটা ভয়ঙ্কর, এখানে জিনপুরীরা থাকে। আপনি এখানে কি করছেন? রূপার কথায় সেই ছেলেটা বলল, যদি সত্যিটা বলি ভয় পাবে না তো? ভয় কেন পাবো, আপনি বলুন, এই রাতের বেলা আপনি এই বাগানে কেন? রূপার কথায় ছেলেটা বলল, রূপা আসলে আমি কোনো মানুষ না, আমি একটা জিন। কি? জিন? ও মাগো, আমি শেষ। কথাটা বলে রূপা বেহুশ হয়ে পড়ে গেল। রূপার এমন অবস্থা দেখে সেই জিনটা রূপার হুঁশ ফিরিয়ে বলল, এই উঠো, হঠাৎ করে কি হলো, বেহুশ হলে কেন? ওর কথায় রূপা একটু পিছিয়ে বলল, সত্যি 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 আপনি জিন? হ্যাঁ আমি জিন, কেন বিশ্বাস হয় না? রূপা বলে, না আমার বিশ্বাস হয় না, আপনি একটু বাতাসে মিশে যান তো গিয়ে, আবার আসুন। রূপার কথায় সেই জিনটা বলল, আচ্ছা তাই করছি, তুমি ভয় পেও না যেন। এই বলে ও বাতাসে মিশে গিয়ে আবার রূপার সামনে আসলো। এই দৃশ্য দেখে রূপা ওর বাড়ির দিকে একটা দৌড় দিল। ওদিকে পেছন থেকে জিনটা বলতে লাগলো, এই রূপা দাঁড়াও, ভয় পেও না, দাঁড়াও। জিনটার কথায় রূপা কিছু না শুনে বাড়ির দিকে দৌড়াতে লাগলো। এমন সময় ওই জিনটা ওর সামনে চলে আসলো, সামনে এসে বলল, দাঁড়াও বলছি। ওর কথায় রূপা দাঁড়ালে জিনটা বলল, দৌড়াচ্ছ কেন? তুমি না বললে ভয় পাবে না? আমি দেখতে ভয়ঙ্কর যে ভয় পাচ্ছ? জিনের কথা শুনে রূপা তোতলাতে তোতলাতে বলল, না মানে জিন আজকে জীবনে প্রথম মানে দেখলাম তো, তাই। আপনি আমাকে কিছু করবেন না প্লিজ, আমাকে যেতে দিন। রূপার এমন কথায় সে জিন বলল, তুমি তো অনেক ভীতু, এত ভয় নিয়ে মরতে আসলে কিভাবে? আমি তো সুন্দর রূপে আছি তাই না, তুমি ভয় পেও না। ওর কথায় রূপা বলল, আচ্ছা ভয় পাবো না, আপনি আমাকে কিছু করবেন না যেন। আমার বাবা কিন্তু কবিরাজি জানে, আমাকে কিছু করলে বাবা কিন্তু আপনাকে ছাড়বে না। আচ্ছা আমার দিকে তাকিয়ে বলো তো, আমাকে কি খারাপ মনে হয়? তোমার কি মনে হয় তোমার ক্ষতি করতে পারি? ক্ষতি করার ইচ্ছে থাকলে অনেক আগে করতে পারতাম। জেনের কথায় রূপা বলেন, হ্যাঁ সেটা ঠিক, আচ্ছা আপনার নাম কি? রূপার কথা জবাবে সে জিন বলল, আমার নাম হুসাইন। সুন্দর নাম আপনার। আরেকটা কথা, আমাকে এখানে গলায় দড়ি দিতে মরতে আসছি যে, আপনি জানলেন কিভাবে? আপনি কি তখন ওখানেই ছিলেন? রূপার কথায় হুসাইন জিন বললেন, তোমার দাদার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, ওনার কাছে অনেক শিক্ষা নিয়েছিলাম আমি। উনি আমাকে বলে রেখেছিল, হুসাইন আমি মারা যাবার পর আমার পরিবারে কারো কোনো বিপদ হলে আল্লাহর রহমতে তুমি উসিলা হয়ে এসো, আমার পরিবারকে সাহায্য করো। তোমার দাদার কথায় আমি অদৃশ্যভাবে তোমাদের পরিবারের দেখাশোনা করি। আজ তুমি এত বড় একটা পাপ কাজ করতে গিয়েছিলে বলে তোমার সামনে আসলাম, কথা বললাম। তুমি আবার আমার কথা কাউকে বলো না। জিনের কথা শেষ হতে না হতে রূপা বলল, চলে যান এখান থেকে, অদৃশ্য হয়ে যান, দাদি আসছে আমার দিকে। রূপার কথায় হোসেন জিন বাতাসে মিশে গেল। এদিকে রূপার দাদি রূপার কাছে এসে বলল, রূপা তুই এখানে কি করিস? তুই জানিস তোকে আমরা রুমে না পেয়ে সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকি, সবার চিন্তা শেষ। বাবা রাজীব এদিকে আয়, রূপা এদিকে। দাদির কথা রূপা বললেন, দাদি বাবাকে ডাকছো কেন? আমি এমনি আসছি এদিকে। এদিকে তখনই রূপার মা বাবা লাইট হাতে সেখানে আসলেন। রূপার বাবা এসে রূপার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললেন, রাতের বেলা এদিকে কি, রাত করে ঘর থেকে বাইরে আসছিস কেন? বল, সত্যি করে বল। বাবার এমন রাগান্বিত গলায় রূপা কাঁদতে কাঁদতে বলল, বাবা এমনি একটু আসছি এদিকে, আমি তো বাড়িতে যাচ্ছি তাই না। এমনি আসছিস? এমনি আসছিস তুই? তুই আমাদের যা বলবি আমাদের তাই বিশ্বাস করতে হবে তাই না? সত্যি করে বল, কারোর সাথে দেখা করতে আসছিস নাকি? কথাটা বলে সামনে আশেপাশে লাইট মেরে দেখলেন রূপার বাবা। কাউকে না দেখে রূপার বাবা বললেন, পালিয়ে গেছে, আমরা আশায় পালিয়ে গেছে তাই না? বাবার কথায় রূপা বললেন, বাবা সত্যি আমি কারোর সাথে দেখা করতে আসিনি, এমনি আসছি। ওর কথায় ওর বাবা আবারও মারতে আসায় রূপার দাদি বললেন, রাজীব কি করিস? এত বড় মেয়েটাকে কেউ মারে? মারিস না। মায়ের কথায় রূপার বাবা বললেন, তাহলে ওকে সত্যিটা বলতে বলো। মা ও একটা যুবতী মেয়ে, এখন কিছু করে বসলে সমাজে মুখ দেখাবো কি করে? গভীর রাতে কখনো দেখছো কেউ ঘুরতে বের হয়? এখনো সময় আছে, ওকে বুঝাও। আর আজকে থেকে ওর একা থাকা বন্ধ, আজকে থেকে তোমার সাথে ঘুমাবে ও। এখন চলো, ওকে নিয়ে চলো। এই বলে রূপার বাবা রূপাকে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাবার পর বিছানায় মন খারাপ করে বসে রইল রূপা। এই দেখে ওর দাদি দরজাটা লাগিয়ে বলল, হ্যাঁ রে রূপা, আমায় সত্যি করে বলতো তুই ওই বাগানের দিকে গেছিলি কেন?
তুই কি কাউকে ভালোবাসিস? তার সাথে কি দেখা করতে গেছিলি? দাদির কথায় রূপা তো সত্যিটা বলতেও পারে না ও আত্মহত্যা করতে গিয়েছিল। তাই ও বলে, আসলে দাদি, আমি শুয়েছিলাম, ঘুম আসছিল না, তাই জানালাটা খুলে বাইরে তাকালেই দেখলাম দূরে সাদা জুব্বা পরা উঁচা লম্বা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ওর মুখটা ওর মুখটা দেখা যাচ্ছিল না। আমি ওকে দেখতে কৌতূহল নিয়ে বাইরে বের হই আর ওই বাগানের দিকে যাই। তারপর তো তোমরা গেলেই আর আমাকে সেই তখন থেকেই ভুল বুঝেছ। রূপার কথায় ওর দাদি বললেন, ও আচ্ছা এই কথা, তা আগে বলবি না কেন? বললে তো আর মাইর খেতে হতো না। চুপ করো তো দাদি, বললে কি তখন বিশ্বাস করতা? এখন ঘুমাতে দাও, ঘুম পাচ্ছে। রূপার কথায় ওর দাদি আর কিছু না বলেই ঘুমিয়ে গেলেন। এদিকে রূপা চোখ বন্ধ করে ওই হোসাইন জিনের কথা ভাবতে লাগলো। ওর কথায় ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন দিনের বেলা রূপা বাড়ির আশপাশে দেখলেন সে জিনটাকে কোথাও দেখা যায় কিনা, কিন্তু না, জিনটাকে রূপা কোথাও দেখতে পারে না। ভাবনায় ভাবনায় সেদিনটা কেটে যায় রূপার। সেদিন রাতে খাবার খেয়ে শুয়ে শুয়ে দাদির সাথে গল্প করছে রূপা। গল্প করার এক ফাঁকে রূপার দাদি ঘুমিয়ে যায়। দাদিকে ঘুমাতে দেখি রূপা ঘুমাতে যাবে, এমন সময় হোসাইন জিন রূপার ঘরে আসে। হোসেনকে দেখে রূপা অবাক হয়ে বলে, আপনি আপনি এখানে কেন? আল্লাহ, কেউ দেখলে আপনাকে মেরে ফেলবে। কালকে বাবা আমাকে থাপ্পড় দিয়েছিল, চলেছেন আপনি, দাদি জেগে যাবে। রূপার কথায় সে জিন বলল, ভয় পেও না, আমি তোমার দাদিকে গভীর ঘুমে ঘুম পাড়িয়েছি। উনি আমাদের কথা কিছুই শুনবে না, জেগেও যাবে না। জিনের কথা রূপা বললেন, আপনি দিনের বেলা কই ছিলেন জানেন? আমি কেন জানি না, আপনার কথা অনেক ভাবছি। রূপার কথায় হোসেন বলল, আমি দিনের বেলা আসি না, দিনের বেলা আমার রাজ্যে থাকি আমি। আপনার রাজ্য? ইস, আমি যদি আপনার রাজ্যে যেতে পারতাম। আমি শুনেছি জেনেদের রাজ্য অনেক সুন্দর হয়। রূপার কথায় পাশের রুম থেকে ওর বাবার কাশির আওয়াজ আসায় রূপা বললেন, বাবা বাবা মনে হয় জেগে গেছেন, আপনি চলে যান। আরে চিন্তা করো না, কিছু হবে না, তোমার বাবা বুঝতেই পারবে না কিছু। রূপা বলে, না না, আপনি চলে যান প্লিজ। বাবার অনেক রাগ, তাছাড়া বাবা সত্যি সত্যি একটু আধটু কবিরাজি জানে, বাবা জানতে পারলে অনেক সমস্যা হবে, জান আপনি। রূপার কথায় হোসাইন জিন চলে গেল। ও চলে যাবার পর রূপা বেশ কিছুক্ষণ জেগে থেকে ঘুমিয়ে পড়ল। রূপা ঘুমানোর পরও দেখলেন একটা অজানা জায়গায় আর ওর পাশে হোসাইন জিন বসে আছে। হোসেনকে দেখে রূপা বলল, আরে আপনি আপনি আমার স্বপ্নের মধ্যেও আসছেন? আচ্ছা, এটা কোন জায়গা, আমি কোথায়? রূপার কথায় হোসেন বলল, রূপা, এটা স্বপ্ন না, এটা বাস্তব। আমি তোমাকে ঘুমের মাঝে আমাদের জিন রাজ্যে নিয়ে আসছি। কি, এটা সত্যি, স্বপ্ন না? না রূপা, স্বপ্ন না, সত্যি এটা। তোমার না ইচ্ছে ছিল জিন রাজ্য দেখার, তাই তো তোমাকে নিয়ে আসলাম। জিনের কথায় রূপা বলল, তাই বলে সত্যি সত্যি নিয়ে আসবেন? আমার তো ভয় করছে। আমাকে নিয়ে আসছেন, আমার মা বাবা খুঁজবেন আমাকে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে সঠিক সময় রেখে আসা হবে। তুমি ভয় না পেয়ে আমাদের রাজ্যটা দেখো, দেখা হলে আমি রেখে আসবো। হোসেন জিনের কথায় রূপা বলল, এটা কোন জায়গা? জায়গাটা জঙ্গলের মতো কেন? তখন হোসেন বলল, হ্যাঁ, এটা আমাদের জিন রাজ্যের পুরনো জঙ্গল। আমরা বসে আছি পুরনো বিশাল একটা গাছের উপর। গাছের কথা শুনে রূপা বলল, এই পড়ে যাবো তো, আমাকে ধরুন, ভয় লাগছে। রূপার কথায় হোসেন বললেন, ভয় পেও না, আমি আছি না, তোমার কিছু হবে না। চলো, এখন আমার রাজ্যটা তোমাকে দেখিয়ে বাড়িতে রেখে আসবো। কথা মতো হোসেন রূপাকে তার রাজ্য ঘুরে দেখালো আর ওকে রাতেই বাড়িতে রেখে আসলেন। রূপাকে ঘরে রেখে যাবার পর রূপা দেখলেন তার দাদি তখনও ঘুমাচ্ছে। এই দেখে রূপা বুঝতে পারে তার দাদি কিছু বুঝেনি। এতক্ষণ যে ভয় পেয়েছিল সেই ভয় কমে গেছে। রূপা শুয়ে শুয়ে মুচকি মুচকি হাসছিল আর হোসেন জিনের কথা ভাবছিল। আসলেই জিন রাজ্য অনেক সুন্দর। তার এই স্বপ্ন যেভাবে এত তাড়াতাড়ি পূরণ হবে ও ভাবতে পারেনি। এসব মিষ্টি ভাবনার মাঝে কেটে যায় রাত। পরের দিন সকালে রূপা হোসেন জিনকে স্মরণ করে, কিন্তু ও আসে না। ও না আসায় রূপা চিন্তা করেন, কারণ হোসাইন তো বলেছে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ দিনের বেলা ও আসবে না, ও দিনের বেলা ওর রাজ্যে থাকে। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা রূপার দাদি রূপাকে বললেন, হে রূপা, চল আমার সাথে চল। দাদির কথায় রূপা বললেন, কোথায় যাব? তখন ওর দাদি বলল, খলিলের মেয়ে খাদি যাচ্ছে না, ওর তো আজকে বিয়ে। এখন বিয়ের আগেই একটা ঘটনা ঘটছে, মেয়েটাকে জেনে ধরেছে, ও নাকি পাগলামি করছে। এখন উপায় না পেয়ে মেয়েটাকে বেঁধে রাখছে। সবাই ওদের বাড়িতে জড়ো হয়েছে, চল আমরাও গিয়ে দেখে আসি। দাদির কথায় রূপারও ইচ্ছে হলো দেখার। তখন রূপা ওর দাদির সাথে চলে গেলেন সেই মেয়েটার বাড়িতে। সেখানে গিয়ে দেখলেন মোটামুটি অনেক লোকজন, আর মেয়েটাকে সত্যি সত্যি বেঁধে রাখা হয়েছে। এমন অবস্থায় একজন মেয়েটার বাবাকে বললেন, খলিল ভাই, এখন কি করবে? তোমার মেয়েকে কিছুক্ষণ পর বিয়ে করতে আসবে। এখন বরপক্ষ এসে যদি তোমার মেয়ের এমন অবস্থা দেখে তো বিয়ে করবে?
করবে না, বিয়ে তো ভেঙে যাবে। এখন কোনো একটা ব্যবস্থা করো, কোনো কবিরাজকে ডাকো। ওনার কথায় মেয়েটার বাবা বললেন, আমাদের আশেপাশে তো তেমন কোনো কবিরাজ নেই, কবিরাজ আছে তো অনেক দূরে। তখন একজন রূপার বাবার কথা বললেন। উনি বললেন, রাজীব ভাই তো মোটামুটি কবিরাজই জানে, ওনাকে ডাকো। তখন উপায় না পেয়ে রূপার বাবাকে ডাকলেন। রূপার বাবাকে ডেকে সেখানে নিয়ে আসার পর রূপার বাবা বললেন, খলিল ভাই, খলিল ভাই, তোমার মেয়ের এমন অবস্থা, বড় কোনো কবিরাজ বা হুজুর ডাকতে পারোনি? রূপার বাবার কথায় উনি বললেন, সেই সময় তো নেই, কিছুক্ষণ পর বর চলে আসবে। এদিকে আশেপাশে তুমি ছাড়া তো কোনো কবিরাজ নেই, এখন কি করবো আমি, তুমি বলো। এখন তুমি আসছো, তুমি কিছু একটা করো। ওনার কথায় রূপার বাবা বললেন, আমি তো বড় মাপের কবিরাজ না, জানি না জিনটাকে ছাড়াতে পারবো কিনা, তবে উনি হাজির হয়ে কথা বললে দেখতে পারি। তুমি তোমার মেয়েকে আমার সামনে নিয়ে আসো। ওনার কথায় মেয়েটাকেই সামনে নিয়ে আসতে রূপার বাবা বুঝতে পারলেন মেয়েটার শরীরে জিনটা ভর করা আছে। জিনটা মেয়েটার শরীরে আছে বলে রূপার বাবা বললেন, এই কথা বল, কে তুই? ওনার কথায় প্রথমবার কোনো জবাব আসে না, তাই উনি আবার বলে, এই বল, কে তুই? এই মেয়েটাকে কেন ধরেছিস? রূপার বাবার কথাই এবার সেই জিনটা বলে ওঠে, আমি কে সেটা শুনে তোর লাভ নেই। তুমি আমার সাথে পারবি না, তুমি আমার সাথে পারবে না যে, তাই লাগতে আসবে না। তোমাকে সহ সবাইকে একটা কথা বলতে চাই, আমি এই মেয়েটাকে আগে থেকে পছন্দ করি, ওকে আমি বিয়ে করব। তাই ওর আজ বিয়ে হতে দিব না। আমার কাছে কেউ বাধা দিতে আসবে না। চলে যাও তুমি, তুমি চলে যাও, কোনো বাধা হয়ে দাঁড়াবে না এখানে। জিনটার কথায় রূপার বাবা বলল, আপনি জিনও মানুষ, আপনার সাথে ওর বিয়ে কিভাবে হয়? তাছাড়া আজ মেয়েটার বিয়ে, ওর বাবা গরিব মানুষ, এত স্বপ্ন নিয়ে মেয়েটার বিয়ে দিচ্ছে, আপনার কারণে সেই বিয়েটা ভেঙে যেতে দেওয়া যাবে? দয়া করে, দয়া করে আপনি বোঝার চেষ্টা করুন, বিয়েটা ভেঙে না যাক, আপনি ওকে ছেড়ে চলে যান, মেয়েটাকে বিয়ে হতে দিন। ওনার অনুরোধে সে জিনটা বলে, না, আমি ওকে ছেড়ে যাব না, ওর বিয়ে ভেঙে যাক, আমি তো এটাই চাই, আমি ওকে বিয়ে করব। জিনের কথাটা শুনে এবার রেগে গিয়ে রূপার বাবা বললেন, আপনি কি ক্ষমতার অপব্যবহার করতে চাইছেন? আপনাকে যা বলছি তাই করেন, একে ছেড়ে চলে যান, নইলে বন্দী হয়ে থাকতে হবে সারা জীবন। কি, আমাকে বন্দী করবি? আমাকে হুমকি দেবার আগে নিজের কথা ভাব। শেষবারের মতো বললাম, চলে যা এখান থেকে, নইলে তোর সাথে তোর পরিবারের অবস্থাও শেষ করব। ওই জিনটার কথায় রূপার বাবা বুঝতে পারলেন সেই জিনটার সাথে উনি পারবেন না। কোনো উপায় না পেয়ে উনি সেখান থেকে চলে যাবে, এমন একটা সময় হঠাৎ মেয়েটার ভিতরে থাকা জিনটা চিৎকার করে বলতে লাগলেন, মাফ করো, আমি যাচ্ছি, চলে যাচ্ছি, আর কখনো আসবো না, মাফ করে দাও আমাকে, এখনই চলে যাচ্ছি, আমার অপরাধের জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। এই বলে সে জিন মেয়েটার শরীর থেকে চলে গেল। জিনটা চলে যাবার পর মেয়েটা জ্ঞান হারিয়ে পড়ে গেল। এদিকে তখন রূপার বাবা মেয়েটার জ্ঞান ফিরালেন, আর ওখানে দেখতে আসা গ্রামের সবাইকে বললেন, আপনারা সবাই এখন চলে যান, মেয়েটার একটু পর বিয়ে, পরিবেশটা শান্ত হোক। ওনার কথায় সবাই যার যার বাড়িতে চলে গেল। সবার মতো রূপা ওর দাদিও চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়ে রাতের খাবার শেষে শুয়ে পড়ল। শুয়ে পড়ার কিছুক্ষণ পর রূপার দাদি ঘুমিয়ে যাওয়ায় রূপা বুঝতে পারল হোসেন আসবে। ওর ভাবনা মতো সেটাই হলো। হোসেন জিন চলে আসলো রূপার কাছে। হোসেনকে দেখে রূপা বলল, সারাদিন কই ছিলা? জানো, জানো তোমার কথা অনেক ভেবেছিলাম। জানি না কেন জানি তোমার কথা আমার ভাবতে অনেক ভালো লাগে। রূপার কথায় হোসেন জিন বলল, জিন ছাড়াতে দেখতে গিয়েছিলে বুঝি? রূপা বলে, হ্যাঁ হ্যাঁ, দেখতে গিয়েছিলাম তো, তুমি কিভাবে জানলা? তখন হোসেন বলল, আমি সব জানি, আর আমি তখন ওখানেই ছিলাম। ওই জিনটা যখন মেয়েটাকে ছেড়ে যাচ্ছিল না, যখন তোমার বাবাকে অপমান করছিল, তখন তোমার বাবার সম্মান ওই মেয়েটার কথা ভেবে আমি সেই জিনকে ধরতে যাই। তখন ও আমাকে দেখে ভয়ে আমার কাছে মাপছে, সেখান থেকে চলে যায়। ওহো তাই, তাই তো বলি, সেই জিনটা এইভাবে হঠাৎ করে মাপ চাচ্ছে কার কাছে? তাহলে তুমি ছিলা? হোসেন বলে, হ্যাঁ আমি ছিলাম। আজ মেয়েটার বিয়ে। রূপা বলে, হ্যাঁ, মেয়েটার মতো আমারও একদিন বিয়ে হবে। হোসেন বলে, কার সাথে হবে, কখন হবে? রূপা বলে, তা তো জানি না। হোসেন বলে, আচ্ছা আমার কথা ভাবো কেন, তোমার মন কি বলে? রূপা বলে, তোমার কথা ভাবতে না চাইলেও ভাবনায় চলে আসে। ওর কথা শুনে হোসেন বলল, তোমার এই ভাবনা সাধারণ কোনো ভাবনা না, তোমার এই ভাবনা আমাকে ভালোবাসার ভাবনা। যেমন আমি তোমাকে নিয়ে ভাবি, তোমাকে পছন্দ করিও ভালোবাসি। কি, তুমি আমাকে পছন্দ করে ভালোবাসো? হোসেন বলে, হ্যাঁ এটাই সত্যি, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। কেন, তুমি বাসো না? রূপা বলে, না আমি তো ভালোবাসি না। হোসেন বলে, সত্যি সত্যি আমাকে ভালোবাসা না? সত্যি ভালোবাসো না?
তাহলে আমার কথা ভাবো কেন? রূপা বলে, ভাবলেই কি ভালোবাসা হয়? হোসেন বলে, সত্যি করে বলো, আমাকে পছন্দ না করলে এখনই চলে যাবো এখান থেকে। রূপা বলে, যাও, আমি তো পছন্দ করি না। যাও, চলে যাও, যাবার আগে শুনে যাও, আমিও তোমাকে ভালোবাসি। রূপার কথায় হোসাইন অনেক খুশি হলো আর বলল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম সত্যি আমাকে ভালোবাসো না। ওর কথায় রূপা বলল, প্রথম দেখায় তোমাকে ভালো লেগেছিল, কিন্তু বলার সাহস পাইনি। জানি না তোমার মাঝে কি মায়া আছে, যার কারণে যার কারণে আমার ব্রেকআপ হবার কষ্ট ভুলে তোমাকে ভালোবাসলাম। হোসাইন, আমি জানি না আমাদের ভালোবাসার শেষ পরিণতি কি হবে, শুধু এটা জানি আমি তোমাকে ভুলতে চাই না। রূপার কথায় হোসেন বলল, সব ভালোবাসায় বাধা আসে, আমাদেরও আসবে, এতে ভয় পেও না। অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও, আমি চলে যাই। রূপা রূপা বলে, এখনই যাবা? আরও কিছুক্ষণ থাকো। রূপার কথায় হোসাইন রূপার কাছে আসলো আর রূপার একটা হাত ধরল। রূপার হাত ধরায় পরেই রূপার আর কিছু মনে নেই। রূপার যখন হুঁশ আসে তখন সে দেখে হোসাইন ওকে বাইরে নিয়ে আসছে। নিজেকে বাইরে দেখে রূপা বলল, হোসাইন, আমাকে বাইরে নিয়ে আসছো? হোসাইন বললে, হ্যাঁ, তুমি না বললা আমাকে আর কিছুক্ষণ থাকতে, কথা বলতে, তাই তোমাকে আমার রাজ্যে নিয়ে আসলাম। এখন সারা রাত আমার সাথে থাকবে, কথা বলবে, সকাল হবার আগে আবার আমরা চলে যাব। আমি তোমাকে রেখে আসবো ওখানে। আর জানো, আজ একটা কাজ করবে, তুমি আমি দুজন মিলে। তুমি ভয় পাবে না তো? কি করবা যে ভয় পাবো? হোসেন বলে, আমার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব, তোমাকে আজ আমার প্রাসাদে নিয়ে যাব। কি বলো? না হোসাইন, আমার কেমন জানি ভয় ভয় করছে। তোমার মা বাবা আমাকে দেখে কিছু বলে যদি তখন? আরে কিছু বলবে না, তুমি একটু ভয় পেও না, দেখো ওরা তোমাকে কিছু বলবে না, চলো আমার সাথে চলো। হোসেনের কথা শুনে রূপার একটু একটু ভয় করলেও ওর সাথে চলে গেল ওদের প্রাসাদে। হোসাইন রূপাকে নিয়ে ওদের প্রাসাদে যাওয়ায় হোসাইনের মা বাবা রূপাকে দেখে বলল, মা রূপা, কেমন আছো? আমরা তো তোমারই অপেক্ষা করছিলাম, বসো মা। তুমি তো আমাদের রাজ্যে আমাদের প্রাসাদে প্রথমবার আসলে, আমাদের দেখে কি ভয় করছে তোমার? জানি, একটু একটু ভয় করছে, তুমি ভয় পেও না মা, আমরা জিনজাতি হলেও ভালো, তোমার কোনো ক্ষতি আমরা করব না, তুমি মানুষদের মতো করে আমাদের সাথে মিশবে। হোসাইনের মা বাবার কথায় রূপা একটু সাহস পেল আর ও ওদের সাথে কথা বলল। বেশ কিছুক্ষণ কথা বলার পর হোসাইনের বাবা বলল, হোসাইন, রূপাকে ঘরে নিয়ে যা আর খাবার খেতে দে। বাবার কথায় হোসাইন তাই করলেন। রূপাকে নিয়ে ওর ঘরে গেলেন। হোসাইনের ঘরটা অনেক সুন্দর, তাই রূপা মুগ্ধ হয়ে এই ঘরটা দেখছিলেন। এদিকে হোসাইন তখন রূপাকে বললেন, রূপা, তুমি একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে হোসাইন একটা দরজা দিয়ে চলে গেল। ও চলে যাবার কয়েক সেকেন্ড পর অন্য দরজা দিয়ে আবার হোসেন ঘরে ঢুকলো। হোসেনকে দেখে রূপা বলল, হোসেন, তুমি না এই দরজাটা দিয়ে বের হলা, তাহলে এই পাশের দরজা দিয়ে এত তাড়াতাড়ি আসলে কিভাবে? রূপার কথায় হোসেন কিছু না বলে ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। এমন সময় রূপাকে অবাক করে দিয়ে হোসেন খাবার নিয়ে রুমে ঢুকলো। মানে কিভাবে কি? রূপার সামনে একই চেহারা দুজন দাঁড়িয়ে আছে। এটা দেখে রূপা কিছু না বলে অবাক হয়ে তাকিয়ে রইল। তখন খাবার হাতে হোসেন বললেন, কি অবাক হচ্ছ? আমরা যমজ ভাই, ও আমার ভাই হাসান, আমি হোসাইন, ও হাসান। তুমি চমকে গিয়েছিলে বুঝি? হোসানের কথায় রূপা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, ও তাই বলো, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। তোমরা যমজ ভাই। হাসান ভাই বসেন। তখন হাসান বললেন, না বসবো না। এই বলে হাসান হোসেনকে বলল, হোসাইন, এই তাহলে তোর স্বপ্নের নায়িকা, এই তাহলে তোর ভালো লাগা ভালোবাসা, যাকে প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিলি? হাসানের কথায় হোসাইন বলল, হ্যাঁ, এসে। তখন হাসান রূপার সাথে আরেকটু কথা বলে চলে গেল। এদিকে হাসান চলে যাওয়ার পর রূপা বলল, হোসাইন, তোমার ভাই কি বলল? আমাকে প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিলে মানে? আমি তোমার স্বপ্নের নায়িকা মানে? এখানে অন্য কিছুর গন্ধ পাচ্ছি। তোমার মা বাবাও আমাকে ভালোভাবে চেনে। সত্যি করে বলো তো আসল কাহিনী কি? ওর কথায় হোসাইন বলল, ওসব কিছু না, নাও তুমি খাবার খেয়ে নাও। তখন রূপা বলল, না, আগে বলো, হোসেন, আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে সত্যিটা বলো। তখন হোসেন বলল, আসলে রূপা, আমাকে ভুল বুঝো না, আমি তোমার দাদার কোনো পরিচিত জিন নই। আমি তোমার পরিবারকে দেখেও রাখি না। আমরা দুই ভাই ঠিক করি আমরা একই দিনে বিয়ে করব। সেই অনুযায়ী আমরা মেয়ে দেখতে থাকি, মানে পরিদের। তো একদিন আমি বাবার কাছে অনুমতি নেই তোমাদের মানুষদের দুনিয়াতে ঘুরতে যাবার জন্য। আমার কথায় বাবা আমাকে অনুমতি দেয় আর বলে সাবধানে ঘুরতে। আমি বাবার অনুমতি নিয়ে তোমাদের দুনিয়াতে ঘুরতে যাই। তোমাদের দুনিয়াতে ঘুরতে ঘুরতে আমি একটা গাছে বসে আরাম করছিলাম। তখন আমি তোমাকে প্রথম দেখি। আমি জানি না তুমি সেদিন সন্ধ্যাবেলা কোথা থেকে বাড়িতে ফিরছিলে। তোমাকে প্রথম দেখে ভালো লেগে যায় আমার, আর আমি
তোমার পিছু নেই। আমি তোমার পিছু নিয়ে তোমার বাড়িতে যাই, তারপর আমি আমার রাজ্যে ফিরে আসি, আর আমার মা বাবা ও ভাইকে তোমার কথা বলি। মা বাবাকে এটাও বলি তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো। আমার মুখে এই কথা শুনে বাবা বলেন, হুসাইন, আমরা জিন, আমরা চাইলে কিছু কিছু বিষয়ে মানুষদের কাছে কিছু জিনিস জোর করে আদায় করে নিতে পারি, কিন্তু আমরা সেটা কখনো করব না। ওই মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে, এখন তুমি ওই মেয়ের সামনে যাবে না, ওকে তোমার ভালো লাগার কথাও বলবা না। যদি কখনো ওই মেয়েটা ওই ছেলেটার মাঝে ভালোবাসা শেষ হয়, সেদিন তুমি ওই মেয়েটার সামনে যাবে আর কথা বলবে। কিন্তু একটা কথা, তুমি কখনো মেয়েটাকে জোর করতে পারবে না। ও ইচ্ছে করে তোমাকে ভালোবাসলে তখন তুমি ওকে ভালোবাসতে পারবে, ওকে বিয়ে করতে পারবে। বাবার কথা মতো আমি তোমার কাছে যেতাম, কিন্তু তোমার সামনে যেতাম না। এভাবে অনেকদিন চলার পর সেই ছেলেটার সাথে তোমার ব্রেকআপ হয়, আর তুমি সেই দুঃখে বাগানে যাও ফাঁস দিয়ে মরতে। তুমি মরতে গেছো দেখে সেদিন আমি তোমার সামনে আসি, তোমাকে বোঝাই। তারপর থেকে তো তুমি সব জানো। হোসেনের কথায় রূপা অবাক হয়ে বলল, এত কাহিনী তুমি আমাকে বলতে পারতা? হোসেন বলল, সব কথা কি সবসময় বলা ঠিক? আমি তো তোমাকে পছন্দ করি, ভালোবাসি। এটাই সত্যি রূপা। রূপা বলল, হুসাইন, আমিও তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি। তুমি এতদিন আমার কাছে ওই কথাগুলো লুকিয়েছ, মিথ্যে বলেছ। ভবিষ্যতে আর কখনো মিথ্যে বলবে না, কেমন? হোসেন বলে, হ্যাঁ, তোমাকে কথা দিলাম, আর কখনো মিথ্যে বলবো না। এখন চলো, তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। হোসানের কথায় রূপা হোসানের মা বাবার কাছে বিদায় নিয়ে হোসানের সাথে ওর বাড়িতে চলে আসলো। রূপা বাড়িতে আসার পর হোসান ওর কাছে বিদায় নিয়ে চলে গেল। হোসান চলে যাবার পর রূপা কিছুক্ষণ শুয়ে রইল। এদিকে কিছুক্ষণ পর ফজরের আজান হলো। আজান হতেই রূপার দাদি উঠে রূপাকে বলল, কি রে রূপা, দুদিন ধরে জানি কি হয়েছে, রাতে অনেক ঘুম হয়, এরকম তো আগে হয়নি। দাদির কথায় রূপা বুঝতে পারেন এটা তো হোসেনের কাজ। তবুও রূপা না বুঝার ভান করে বললেন, আমি কি জানি, আমার মনে হয় তোমার ইদানিং শরীর খারাপ, তাই গভীর ঘুম হয়। কে বলল শরীর খারাপ? আমার শরীর তো আল্লাহর রহমতে ঠিকই আছে, এই তো ভালোই তো আমি। দাদির কথায় রূপা হেসে বলল, হ্যাঁ, তোমার শরীর তো অনেক ভালো, তোমাকে আরেকটা বিয়ে দিতে হবে, এবার যাও নামাজ পড়ো। রূপার কথায় ওর দাদি বলল, আমি একা পড়বো নাকি? উঠ, তুই নামাজ পড়বি না? রূপার দাদি, আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি পড়ো। রূপা দাদিকে এই কথাটা বলল। আমি পরের ওয়াক্ত থেকে পড়বো ইনশাল্লাহ। রূপার কথায় ও দাদি বলল, বড় হয়েছিস, এখন নামাজকে অবহেলা করিস না, পরের ওয়াক্ত থেকে পড়িস কিন্তু। কথাটা বলে ওর দাদি নামাজ পড়তে চলে গেল। সারাদিন জিনরাজ্যে থাকায় ঘুমাতে পারেনি রূপা, তাই চোখ দুটো বন্ধ হয়ে আসছে। দাদি চলে যাওয়ায় রূপা ঘুমিয়ে পড়ল। রূপা ঘুমানোর বেশ কিছুক্ষণ পর ও দাদির ডাকে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতে রূপা হাত মুখ ধুয়ে মা বাবা ও দাদির সাথে খাবার খেতে থাকে। খাবার সময় রূপার দাদি বলে, বাবা রাজীব, রূপা তো বেশ বড় হয়ে গেছে, ওকে তো বিয়ে দিতে হবে, তুই কি বলিস? মায়ের কথায় রূপার বাবা বললেন, মেয়ে বড় হইছে, বিয়ে তো দিতেই হবে। আমিও কিছুদিন ধরে কথাটা ভাবছি, দেখি এখন থেকে ভালো কোনো প্রস্তাব আসলে আর পছন্দ হলে বিয়ে দিয়ে দিব। বাবার কথায় রূপা তাড়াতাড়ি খাবার খেয়ে ঘরে চলে গেল। বাবার মুখে বিয়ের কথা শুনতেই রূপা হোসানের কথা মনে পড়ল। রূপা যে হোসেনকে অনেক ভালোবাসে, মা বাবা বিয়ের কথা বলছে, ভালো কোনো ছেলে পেলে তো বিয়ে দিয়ে দিবে। এসব চিন্তায় দিনটা কেটে গেল। রোজ রাতের মতো সেই রাতেও রূপার দাদি ঘুমিয়ে যাওয়ায় হোসেন রূপার কাছে আসে। হোসেন আসায় রূপা মন খারাপ করে বলে, হুসাইন, আমার অনেক মন খারাপ জানো। আজ আজ বাবা আমার বিয়ের বিষয় নিয়ে কথা বলছে। বাবা বলছে ভালো ছেলে পেলে আমাকে বিয়ে দিয়ে দিবে। রূপার কথায় হোসেন বলল, এই জন্য মন খারাপ করছো? তোমাকে তো এখনই বিয়ে দিবে না, ছেলে দেখবে, তারপর না হয় বিয়ের কথা বলবে। তুমি চিন্তা করো না, তার আগে তোমার আমার বিয়ে হবে। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, একটা জায়গায় যাব। কোথায় যাব হুসাইন? রূপার কথায় হোসেন বলল, আমার ভাই হাসানের জন্য মেয়ে দেখতে। মেয়ে বলতে ও মানুষ না, পরী। ওর বিয়ের জন্য পরী মেয়ে দেখতে যাব। যদি পছন্দ হয় তো মা বাবা আমাকেও হাসানকে একসাথে একই দিনে বিয়ে দিবে। হোসেনের কথায় রূপার একটু ভয় করলেও ও চলে গেল। হোসেন রূপাকে নিয়ে গেল জিন রাজ্যে। সেখানে যাবার পর হোসেন, রূপা, হাসান ও ওদের মা বাবা সবাই গেলেন মেয়ে দেখতে। মেয়ে দেখতে যাওয়ার পর রূপা দেখলেন মেয়েটা ভীষণ সুন্দরী। পরী বলে কথা, সুন্দরী তো হবেই। সেখানে যাওয়ার পর সবার সেই মেয়েটাকে পছন্দ হয়। ওকে পছন্দ হওয়ায় হোসেনের মা বাবা সেই পরীর মা বাবার সাথে কথা বলে আর ঠিক করে সেদিন থেকে 7 দিন পর ওদের বিয়ে হবে। এরকম কথাবার্তা বলে ওরা চলে আসে তাদের প্রাসাদে। সবাই প্রাসাদে এসে হোসেনের বাবা রূপাকে উদ্দেশ্য করে বলে, মা রূপা, তুমি তো সবই শুনলা দেখলা, আমি আমার ছেলে হাসানের বিয়ে ঠিক করলাম।
আজ থেকে 7 দিন পর হাসানের বিয়ে হবে। শুধু হাসান না, সেদিন হাসানের সাথে বিয়ে হবে তোমার আর হোসেনেরও। আমার 2 ছেলের বিয়ে হবে একই দিনে। ওনার মুখে কথাটা শুনে রূপা কিছু না বলে চুপ করে রইলেন। এদিকে হোসেন তখন রূপাকে নিয়ে তার ঘরে গেল। ঘরে গিয়ে বললেন, রূপা, তোমার আমার 7 দিন পর বিয়ে, তুমি খুশি হওনি? হোসেনের কথা জবাবে রূপা বলল, খুশি তো হয়েছি, কিন্তু এত তাড়াতাড়ি তোমার আমার বিয়ে হবে ভাবতেই পারিনি। আমার বাবা অনেক রাগী মানুষ। তোমার পরিবার তো আমাকে মেনে নিল, আমার পরিবার তোমাকে মেনে নিবে কিনা এটাই চিন্তা করছি। রূপার কথায় হোসেন বলল, এসব নিয়ে তুমি একটু চিন্তা করো না। তোমার মা বাবা আস্তে আস্তে সবটা মেনে নিবে। দেখিও, দরকার হয় আমার মা বাবা তোমার মা বাবাকে বুঝিয়ে বলবে। এসব নিয়ে ভেবো না, চলো তোমাকে বাড়িতে রেখে আসি। হোসেনের কথায় রূপা কিছু বলল না। হোসেন রূপাকে নিয়ে বাড়িতে রেখে আসলেন। রূপাকে বাড়িতে রেখে আসার পর সেদিন থেকে রূপা চিন্তায় চিন্তায় দিন পার করতে লাগলেন। এভাবে কেটে গেল 2টা দিন। সামনে আর 5 দিন বাকি। রূপা অনেক চিন্তায় ছিল, হোসেনের সাথে ওর বিয়ের আগে ওর মা বাবা ওকে বিয়ের কথা বলে কিনা। রূপা যে চিন্তাটা করছিল সেটাই হলো। 2 দিন পর ওকে দেখতে একটা ছেলে আসলো। ছেলেটা দেখতে আসায় রূপা কি করবে কিনা কি করবে বুঝতে পারছে না। এদিকে হোসেনও নেই যে জিজ্ঞেস করবে। কোনো উপায় না পেয়ে রূপা ছেলেটার সামনে গেলেন। ছেলেটা রূপাকে দেখলেন আর পছন্দ করলেন। ছেলেটা রূপাকে পছন্দ করায় ও বলল, কালকে ফাইনাল কথা জানাবে, এই বলে চলে যায় ছেলেটা। এদিকে রূপার চিন্তা আরও বেড়ে যায়। যদি ছেলেটা কাল বলে পছন্দ হয়েছে, বিয়ে করবে, তাহলে রূপার বাবা ওর সাথেই বিয়ে দিয়ে দিবে। অনেক চিন্তা নিয়ে সে দিনটা পার হয়। সেদিন রাতে হোসেন আসায় রূপা কিছু বলতে যাবে, তখন হোসেন বলল, বলতে হবে না, আমি জানি। রূপা, তোমার আমার বিয়ের আর মাত্র 5 দিন বাকি আছে। এই 5 দিনে তোমার যাই হোক, যে তোমাকে দেখতে আসুক, কোনো না কোনোভাবে আমি সেই বিয়ে ভেঙে দেব। তোমাকে আজকে যে ছেলেটা দেখতে আসছে ওর সাথে তোমার বিয়ে ভেঙে দিব, তুমি চিন্তা করো না। সত্যি তো? জানো, আমার অনেক ভয় হচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি সবাই জেনে যাবে আর আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে। তুমি মিছিমিছি চিন্তা করো না। আর তো মাত্র 5 দিন। 5 দিন ঠিকই কেটে যাবে। তুমি চিন্তা করো না তো, ঘুমাও। আমি তো রোজ রাতে তোমার কাছে আসি, তাই না? তোমাকে যে দেখতে আসুক এটা নিয়ে একটু চিন্তা করবা না। কথাটা বলি চলে গেল হোসেন। ও চলে যাবার পর রূপা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে খাবার সময় রূপা একটা খুশির খবর শুনল। রূপার বাবা বলছে, গতকাল যে ছেলেটা রূপাকে দেখতে আসছিল ওর সাথে মনে হয় রূপার বিয়ে হবে না, ওরা করবে না। তাছাড়াও আমি খোঁজ নিয়েও দেখছি ছেলেটা তেমন ভালো না। বাবার মুখে কথাটা শুনে রূপা মনে মনে অনেক খুশি হলো। এদিকে বিয়ে ভেঙে যাওয়ায় হাসি খুশিতে চলে গেল সেদিনটা। পরের দিন রূপাকে আবারও একটা ছেলে দেখতে আসলো। প্রথমবার একটা ছেলে দেখতে আসায় রূপা ভয় পেলেও এবার আর ভয় করছিল না, কারণ রূপা জানে হোসেন যেভাবে হোক বিয়ে ভেঙে দিবে। কিন্তু রূপার এই ধারণাটা ভুল ছিল, কারণ এবার রূপাকে যে দেখতে আসছে সেটা আর কেউ না, রূপার বাবার বন্ধুর ছেলে। রূপাকে দেখতে আসায় সে ছেলে পছন্দ করে। এদিকে ছেলের বাবা ও রূপার বাবা তো পূর্বের পরিচিত, তাই দুজনে ঠিক করে তখনই রূপার বিয়ে দিয়ে দিবে। রূপার বিয়ে এটা শোনার পর তো ও পাগলের মতো করতে থাকে। রূপার এমন অবস্থা দেখে ওর দাদি বলে, কিরে রূপা, এমন ছটফট করছিস কেন? কিছু বলতে চাস তুই? দাদির কথায় রূপা বলল, দাদি, আমি এখন বিয়ে করতে চাই না। ছেলেটা আজকেই দেখতে আসলো আর আজকেই কি বিয়ে দিয়ে দিতে হবে? কিছুদিন যাক, তোমরা খোঁজ খবর নাও, তারপর না হয় দিও। রূপার কথার জবাবে ওর দাদি বলল, খোঁজ খবর নেয়ার কি আছে? ছেলের বাবার তোর বাবা বন্ধু, এরা একে অপরকে ভালোভাবে চেনে জানে, এখানে খোঁজ খবর নেয়ার কি আছে? তুই হয়তো একটা কথা জানিস না, তোকে যে ছেলেটা দেখতে আসছে ও সেনাবাহিনীতে চাকরি করে। ছেলেটা দেখতেও ভালো, আমার তো অনেক পছন্দ হয়েছে ছেলেটাকে। আমি বলি কি, তুই রাজি হয়ে যা, দেখবি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। দাদির কথায় রূপা বললেন, দাদি, ছেলে যাই হোক, আমি এখন বিয়ে করতে পারবো না। রূপার এমন কথায় ওর দাদি এবার রূপার দিকে তাকিয়ে বলল, রূপা, তোর কথার ধরন অন্যরকম মনে হচ্ছে। তুই কি কাউকে ভালোবাসিস? কাউকে ভালো লেগে থাকলে বল, আমরা ওর সাথে তোর বিয়ে দিব। না দাদি, তেমন কিছু না, আমি কাউকে ভালোবাসি না। তাহলে বিয়ে করতে এমন করছিস কেন? ছেলে ভালো, ওর বাবা পরিচিত, আমরা ওখানেই তোর বিয়ে দিব, এটাই ফাইনাল। তোর বাবা ওই যে ছেলের বাবার সাথে কথা বলছে, একটু পর বিয়ে তোদের। দাদির এমন কথায় রূপা কোনো উপায় না পেয়ে বলল, হ্যাঁ, আমি একটা ছেলেকে পছন্দ করি। কি? সত্যি তুই কোনো ছেলেকে পছন্দ করিস, নাকি বিয়ে ভেঙে দেবার কারণে মিথ্যে বলছিস?
না দাদি, সত্যি বলছি, আমি একটা ছেলেকে পছন্দ করি, ভালোবাসি। আমি বিয়ে করলে ওকেই করব। রূপা, মজা করছিস না তো আমার সাথে? কে সে ছেলে, বাড়ি কোথায়, নাম কি বল? দাদির কথায় রূপা বলল, আসলে দাদি, আমি যাকে পছন্দ করি, ভালোবাসি, ও কোনো ও কোনো সাধারণ মানুষ নয়। আমি পছন্দ করি একটা জিনকে। কি? জিনকে মানে? হ্যাঁ দাদি, আমি পছন্দ করি ও ভালোবাসি একটা জিনকে। ওর নাম হোসাইন। আমি বিয়ে করলে ওকেই করব। রূপার এমন কথায় ওর দাদি বসে পড়লেন আর মাথায় হাত দিয়ে বললেন, এসব কি বলিস? তুই তুই জিনের সন্তান পেলি কিভাবে? আর মানুষ হয়ে জিনকে ভালোবাসতে গেলে কিভাবে? এখন কি হবে, কি করব? এই ভেবে রূপার দাদি রূপার বাবাকে উদ্দেশ্য করে বললেন, বাবা রাজীব, বাবা এদিকে একটু শুনে যা। মায়ের ডাকে রূপার বাবা ও মা সেখানে আসলেন। ওরা সেখানে আসায় রূপার দাদি বললেন, বাবা রাজীব, তুই আজকে রূপার বিয়েটা দিস না, ওদের গিয়ে বল কিছুদিন পর বিয়ে দিবি। মায়ের কথায় উনি বললেন, কেন মা, আজকে কি হয়েছে? ছেলে ভালো, ওর বাবা আমার বন্ধু, ওদের বিষয়ে সব খুঁটিনাটি আমার জানা। আমি আজকেই ওদের বিয়ে দিব, আর সেটা কিছুক্ষণ পর। বললেই তো বিয়ে হয়ে যায় না রে বাবা, একটা সমস্যা হয়েছে। রূপা বিয়েটা করতে চাচ্ছে না। কি? কিন্তু কেন, কি সমস্যা ওর? রূপা একটা তুই কিভাবে যে বলি, রূপা একজনকে পছন্দ করে, ভালোবাসে। ও নাকি ওকে বিয়ে করবে, কিন্তু ও যা বলল সেটা শুনে আমার মাথা ঘুরছে। কেন মা, কি বলছো? তখন রূপার দাদি বলল, রূপা যাকে পছন্দ করে সেটা কোনো মানুষ না, ও নাকি একটা জিন। রূপা একটা জিনকে ভালোবাসে। মায়ের মুখে কথাটা শুনে রূপার বাবা বললেন, কি? এই সর্বনাশী কাজ করার সাহস কোথায় পাইলি? কথাটা বলে রূপার বাবা রূপার পিঠের মধ্যে আঘাত করলেন। তখনই রূপার মা ও রূপার দাদি রূপার বাবাকে ধরাধরি করে রূপার দাদি বললেন, এই কি করিস? বাড়িতে লোকজন, যা আগে ওদের ম্যানেজ কর, তারপর কথা বলছি, যা। ওনার কথায় রূপার বাবা গিয়ে ছেলের বাবাকে বললেন, আসলে বন্ধু, একটা ঝামেলা হয়ে গেছে। আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ওদের বিয়েটা 2-1 দিন পর দিতে হবে। রূপার বাবার কথায় ছেলের বাবা বলল, কোনো সমস্যা নেই, কে কখন অসুস্থ হয় কেউ তো বলতে পারে না। বড় সমস্যা হলে তোর মেয়েকে ডাক্তার দেখা, বিয়ে 2 দিন পর হবে। এই বলে ওরা চলে গেল। ওরা চলে যাবার পর রূপার বাবা রেগে আবারও রূপার ঘরে আসলেন, আর রেগে রূপার দিকে এগিয়ে যেতে চাইলে রূপার দাদি ও মা ওনাকে ধরে ফেললেন আর বললেন, মারিস না, মেয়েটাকে আর মারিস না, ওকে বুঝিয়ে বল। তখন রূপার বাবা বললেন, মা, ও কি করছে? ও কি অবুঝ নাকি? আরে মানুষ হয়ে জিন জাতিকে ভালোবেসেছে, ও এটা আমরা কিভাবে মেনে নিব? কোনো গরিব মানুষকে ভালোবাসলে না হয় মেনে নিতাম, তোমরা আমাকে ছাড়ো, আজকে আজকে ওকে মেরেই ফেলবো। তখন রূপার দাদি বলল, শান্ত হো বাবা, রাগ করিস না, এখন কি করা যায় সেটাই চিন্তা কর। এসব তো আর বাইরের কাউকে বলা যাবে না। মায়ের কথায় রূপার বাবা বললেন, ওকে ঘরে আটকে রাখো, আজকের পর ওর ঘরের বাইরে যাওয়া বন্ধ। আমি দেখি কোনো জিন ওর কাছে আসে, আমি এই সম্পর্ক মানি না, আর কখনো মানব না। কথাটা বলে রূপার বাবা রূপাকে ঘরে তালাবন্দি করে জানালা খুলে রাখলেন, যেন জানালা দিয়ে বারবার দেখা যায়। ঘরে বন্দি হয়ে রইলেন রূপা। কি থেকে কি হয়ে গেল? পরিবারের পক্ষ থেকে যে ভয়টা ছিল সেটাই হলো। রূপাকে ঘরে বন্দি করায় রূপা অনেক কান্না করে। এদিকে এভাবে কেটে যায় দিনটা। রাত হতেই রূপার বাবা দরজা খুলে আর রূপার মাকে বলে, ওকে খেতে নিয়ে আসো। ওনার কথায় রূপার মা তাই করেন, রূপাকে নিয়ে খাবার খেতে যায়। রূপাও কিছু বলে না, চুপচাপ খাবার খেতে থাকে। এমন সময় রূপার বাবা খেতে খেতে রূপাকে বলে, আমাদের না জানিয়ে তুই যা করেছিস এটা একদমই ঠিক করিসনি রে মা। জিনেরা ভালো হয় না, তুই আমাদের না জানিয়ে জিনকে ভালোবেসেছিস, আমরাও তোকে না জানিয়ে আমাদের কাজটা করব। বাবার এমন কথায় রূপা কিছু বুঝতে পারেন না, ও চুপচাপ খাবার খেয়ে নেয়। তখন রূপার বাবা রূপার দাদিকে বলে, মা, আপনি রূপার সাথে ঘুমানোর সময় কিভাবে ওই জিনটা আসে আপনি খেয়াল করেন না কিছু? এখন থেকে খেয়াল করবেন, আমিও মাঝে মধ্যে উঠে চেক করব। এখন ওকে নিয়ে ঘরে যান আর ঘুমান। রূপার বাবার কথায় রূপার দাদি সেটাই করে। অন্য রাতে রূপার দাদি তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেও সেই রাতে ইচ্ছে করে ঘুমান না, শুয়ে থাকলে ঘুম আসতে পারে বলে উনি বিছানায় বসে রইলেন। এটা দেখে রূপা বললেন, কি হলো, ঘুমা, বাদ দিয়ে এভাবে বসে রইলা কেন? রূপার কথায় ওর দাদি বলল, আমি এখন ঘুমাবো না, তুই ঘুমা। আমি ঘুমালে সে জিনটা তোর কাছে আসতে পারে। দেখ রূপা, তোর ভালোর জন্য বলি, তুই ওই জিনটাকে ভুলে যা। দাদির কথায় রূপা বললেন, মন থেকে কাউকে ভালোবাসলে তাকে কি ভোলা যায়?
আমি ওকে ভুলতে পারবো না। তুমি ঘরের লাইটটা বন্ধ করে ঘুমাও তো। না না, ঘরের লাইট বন্ধ করা যাবে না, তোর বাবা নিষেধ করেছে। আর তুই ঘুমা, আমি এখন ঘুমাবো না। দাদির কথায় কোনো উপায় না পেয়ে রূপা চোখ বন্ধ করে চিন্তা করতে লাগলো। দুদিন পর হোসেন আর ওর বিয়ে, এর মাঝে কি থেকে কি হয়ে গেল এসব ভাবছে আর হোসেনের জন্য অপেক্ষা করছে। কিন্তু রূপার দাদি জেগে থাকার কারণে সেই রাতে আর হোসেন আসেনি। হোসেন সে রাতে না আসায় রূপা চিন্তিত হয়ে পড়ে। পরের দিন দিনের বেলা রূপা নর্মালি থাকে, যেন ওর মা বাবা ওকে সন্দেহ না করে। এভাবে পরের দিনটাও কেটে যায়। সেদিন রাতে রূপার দাদি জেগে থাকতে চেয়েও যেন পারে না। আগের রাতে ঘুমায়নি বলে সেই রাতে ঘুমিয়ে যায়। দাদি ঘুমানোর ফলে রূপা ঘরের লাইটটা বন্ধ করে হোসাইনের জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর হোসাইনের রূপার কাছে আসে। হোসাইন আসায় রূপা কান্না জড়িত কণ্ঠে বলে, হোসাইন তুমি আসছো? কাল কেন আসোনি? তখন হোসাইন বলল, কালকে আমাদের বিয়ে, সেজন্য আয়োজন চলছে, কাজে ছিলাম বলে আসেনি। দেখো, মা বাবা তোমার জন্য একটা শাড়ি পাঠিয়েছে, তুমি কাল রাতে এই শাড়িটা পরে থাকবে, আমি এসে তোমাকে নিয়ে যাব, আর কাল রাতে আমাদের বিয়ে হবে। কথাটা বলে হোসেন রূপাকে শাড়িটা দিতেই কেমন একটা ঝাঁকি দিয়ে উঠলেন। তখন রূপা দেখলেন 2-3টা কালো ছায়া যেন বাতাসের ভিতর থেকে হোসেনকে টেনে নিয়ে যাবার চেষ্টা করছে। এমন অবস্থায় হোসেন বলতে লাগলেন, আমাকে ছেড়ে দিন, আমাকে বন্দি করবেন না, আমার কথাটা শুনুন, আমি সব খুলে বলছি, শুনুন, রূপা আমাকে বাঁচাও। এই বলতে না বলতেই একটা চিৎকারের আওয়াজ হলো আর হোসেন বাতাসে মিলিয়ে গেল। হোসেন বাতাসে মিলিয়ে যাবার পর রূপার বাবা দরজা খুলে রূপার ঘরে এসে বলল, আমার প্ল্যান মতো সব হলো, মা উঠো, তোমাকে আর ঘুমের অভিনয় করতে হবে না, ওকে আমরা বন্দি করে ফেলেছি। বাবার এমন কথায় রূপা বললেন, বাবা তোমাকে অনুরোধ করি ওকে ছেড়ে দাও, ওকে বন্দি করো না বাবা। রূপার কথায় ওর বাবা রেগে রূপাকে একটা থাপ্পড় দিয়ে বলল, আমি কি করব না করব তোর কাছে শুনতে হবে? তুই ওকে ভালোবাসার আগে আমাদের বলেছিলি? একটা কথা শুনে রাখ, আজকের পর থেকে ওকে চিরদিনের জন্য ভুলে যা। মা ওকে নিয়ে ঘুমাও, রুমের লাইট বন্ধ করবা না, লাইট জ্বালিয়ে ঘুমাও। কথাটা বলে রূপার বাবা বাইরে থেকে দরজা লাগিয়ে চলে গেল। উনি চলে যাবার পর রূপা বিছানায় শুয়ে কান্না করতে লাগলো। রূপার কান্না দেখে ওর দাদি বলল, কান্না করিস না, তুই ওকে ভুলে যা, দেখবি সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু দাদির কোনো কথা না শুনে রূপা কান্না করতে লাগলো। এভাবে কান্নার মাঝে কেটে গেল রাতটা। পরের দিন সকালে রূপা মন খারাপ করে বসে আছে বিছানায়। তখন ওর মা এসে বলল, রূপা, এই রূপা, তোর বাবা ডাকছে, আয় খাবার খাবি। না মা, আমার খেতে ইচ্ছে করছে না, খাবো না। তোর বাবা ডাকছে, আয়, নইলে রাগ করবে, আয় উঠ। মায়ের জোরাজুরিতে রূপা ওর বাবার সামনে যাওয়ায় ওর বাবা বললেন, বস, খাবার খেয়ে নে। বাবার কথায় রূপা খাবার সামনে নিয়ে বসে রইলেন। তখন রূপার বাবা বললেন, আমার বন্ধুকে বলেছি সামনের শুক্রবার তোদের বিয়ে দিব। তখন রূপার দাদি বলল, আচ্ছা রাজীব, ওই জিনটার কি হলো? ও যদি বন্দি থেকে মুক্ত হয়ে রূপার বিয়ে ভেঙে দেয় বা রূপাকে নিয়ে যায়, তখন কি হবে? ওনার কথায় রূপার বাবা যা বলল সেটা শুনে সবাই অবাক। রূপার বাবা বলল, মা, ওই জিনটা আর সেই সুযোগ পাবে না, কারণ ও আর বেঁচে নেই, ওকে মেরে ফেলা হয়েছে। কি মেরে ফেলা হয়েছে মানে? হ্যাঁ, কাল ওকে বন্দি করার পর আমি কবিরাজকে জিজ্ঞেস করি, ওকে যে বন্দি করলাম এতে কি বিপদ কেটে গেছে? তখন কবিরাজ বলল, না, পুরোপুরি বিপদ কাটেনি, কারণ জিনেরা যাকে একবার ভালোবাসে তাকে সহজে ভুলে না। এই জিনটা যদি 20-30 বছর পরও বন্দি থেকে মুক্ত হয়, তখন রূপার কাছে আসবে আর ঝামেলা করবে। কবিরাজের কথা শুনে আমি ওকে বলি, তাহলে ওকে মেরে ফেলো, আমি ওকে আমার মেয়ের জীবন থেকে একেবারে দূর করতে চাই। আমার কথায় কবিরাজ ওকে মেরে ফেলেছে, জিনটা আর বেঁচে নেই, ও মারা গেছে মা। রূপার বাবার কথায় রূপা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। তখন রূপার মা ও দাদি রূপাকে ধরলেন আর চিৎকার করতে লাগলেন। তখন রূপার বাবা ওদের চিৎকার করতে মানা করলেন আর রূপাকে ধরাধরি করে বিছানায় শুয়ে দিলেন। রূপাকে বিছানায় শুয়ে দিয়ে বাতাস করতে লাগলেন। এভাবে কিছুক্ষণ থাকার পর রূপার হুঁশ ফিরল। রূপার হুঁশ ফেরায় ও চিৎকার দিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, না, আমি বিশ্বাস করি না, হোসেন মারা যায়নি, তোমরা মিথ্যা বলছো আমাকে। রূপার কথায় ওর বাবা বলল, না, মিথ্যা না, আমার কথাই সত্যি। তখন রূপা কান্না করতে লাগলো আর আর বলতে লাগলো, আমাকে অন্য কোথাও বিয়ে দেবার জন্য এসব বলছো? আমার হোসেন মরতে পারে না, ও বেঁচে আছে। রূপার কথায় ওর বাবা কোনো উপায় না পেয়ে সেই কবিরাজকে ডেকে নিয়ে আসলো। সেই কবিরাজ এসে রূপাকে বলল, মা রূপা, জানি আমাদের কথা তোমার বিশ্বাস হবে না, তবে এটাই সত্যি, ওই জিনটাকে আমি মেরে ফেলেছি। ওই জিন আর তার পরিবার ভালো না, ওরা তোমার ক্ষতি করত। কবিরাজের কথায় রূপা বললেন, না, আপনি মিথ্যা বলছেন, আমি আপনাদের কারো কথা বিশ্বাস করি না।
তখন কবিরাজ বলল, বুঝতে পারছি, তোমাকে বলে কিছু বিশ্বাস করানো যাবে না, আমাকে একটা আয়না দেন তো। কবিরাজের কথায় রূপার মা একটা আয়না নিয়ে আসলেন। আয়নাটা নিয়ে আসার পর কবিরাজ সেখানে মন্ত্র পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন। এর ঠিক কিছুক্ষণ পর কবিরাজ বললেন, দেখো আয়নাতে দেখো হোসেন নামে জিনটার জানাজা হচ্ছে। ওনার কথায় রূপা আয়নার দিকে তাকিয়ে কান্না করতে লাগলেন, কেননা সত্যি সত্যি রূপা হোসেনের লাশ দেখছিল। হোসেনের লাশ দেখে রূপা কান্নায় ভেঙে পড়ে আর ওর বাবাকে বলতে থাকে, আমাকে বলতে পারতা, আমি তোমাদের কথা মতো অন্য কাউকে বিয়ে করতাম, তবু ওকে ছেড়ে দিতা, ওকে মেরে কেন ফেললে। এভাবে কান্না করতে করতে রূপা আবারও বেহুশ হয়ে গেল। রূপা আবারও বেহুশ হওয়ায় ওকে ধরাধরি করে বিছানায় শোয়ানো হলো। সবাই ভেবেছিল কিছুক্ষণ পর হুঁশ ফিরবে, কিন্তু না, রূপার তো হুঁশ ফিরে না। এই দেখে ওর বাবা একে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাবার দুদিন পর রূপার হুঁশ ফেরে। রূপার হুঁশ ফেরায় ডাক্তার জানান, বড় ধরনের আঘাত পাবার কারণে দুদিন হুঁশ ফেরেনি। ওকে যেন আর কোনো কষ্ট দেয়া না হয়। এখন আল্লাহর রহমতে ভালো আছে, ওকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে। ডাক্তারের কথায় রূপার মা বাবা তাই করলেন, রূপাকে বাড়িতে নিয়ে আসলেন। রূপাকে বাড়িতে নিয়ে আসার পর রূপা সবসময় মন খারাপ করে থাকত। বাড়িতে কোনো খাবার দিলে সে খেত না। হোসেন মারা গেছে শুনেই তবুও ও অপেক্ষায় থাকত হোসেনের। এভাবেই কেটে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর রূপাও তার পরিবার জানতে পারে সেই কবিরাজ যে হোসেনকে বন্দি করে মেরে ফেলেছিল সে মারা গেছে, তার মৃত্যুটা ছিল অস্বাভাবিক। এখন ওকে কে মারছে কেউ জানে না। সেদিন আবার রূপার বাবাও অনেক ভয় পেয়েছিল। রূপার বাবা বাজার থেকে ফেরার পর একটা ভয়ঙ্কর অবয়ব ওনার সামনে আসে আর আঘাত করে চলে যায়। এরকম ঘটনা ঘটার লক্ষণ কি সামনে অনেক কাহিনী বাকি, যা কেউ ভাবতেও পারবেন না। আজকে সময় না থাকার কারণে ছোট করে দিলাম, পরের পর্বগুলো বড় করে দিব ইনশাল্লাহ। রূপার বাবা বাজার থেকে ফেরার সময় একটা ভয়ঙ্কর অবয়ব ওনাকে আঘাত করে চলে যায়। কবিরাজ মারা গেল, এদিকে রূপার বাবাকেও আঘাত করল। এরকম ঘটনা ঘটায় রূপার বাবা বিষয়টা বুঝতে পারে। রূপার বাবা বুঝতে পারে হোসেনকে মেরে ফেলায় ওর পরিবারের কেউ না কেউ এই কাজগুলো করছে। এসব ভেবে রূপার বাবা অন্য আরেকটা কবিরাজ দিয়ে তাদের শরীর ও বাড়িটা বন্ধ করে রাখে। এদিকে বেচারি রূপার দিন কাটতে থাকে কষ্টে। হোসেন মারা যাওয়ায় রূপা ওর পরিবারের কারোর সাথে তেমন কথা বলতো না, সব সময় চুপ করে থাকতো। এটা দেখে রূপার বাবা একদিন রূপাকে বলল, রূপা, হে রূপা, সব সময় এভাবে মনমরা হয়ে থাকিস কেন রে মা? তোর মায়ের কাছে শুনলাম ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না। বাবার কথায় রূপা বলল, খেতে ইচ্ছে না করলে কিভাবে খাবো? আরে খাওয়া দাওয়া ঠিক মতো না করলে শরীর ঠিক হবে কিভাবে? তোকে কি বিয়ে দিতে হবে না? বাবার কথায় রূপা বলল, আমি বিয়ে করব না। কি, তোর এত বড় সাহস? আমার মুখের উপর কথা বলিস? তোকে তো কি করবা, মেরে ফেলবা? ফেলো, মেরে ফেলো, আমি তো বেঁচে থেকেও মরে গেছি। কথাটা বলে কান্না করতে করতে ঘরে চলে গেল রূপা। এদিকে রূপার সাথে সাথে ওর দাদি ঘরে গিয়ে রূপাকে বলল, রূপা কাঁদিস না, আর তোর বাবার সামনে এসব কথা বলিস, ওর কি খারাপ লাগে না? কষ্ট হয় না ওর? দাদির কথায় রূপা বলল, নিজেদের কষ্টের কথা ভাবলে আমার কষ্টের কথাটা একবারও ভাবলে না? হোসেনের সাথে আমার বিয়ে না দিতা, আমাকে বারবার বুঝাতা, তা তা করে ওকে কেন মেরে ফেললা? তোমরা তোমাদের জেদ রক্ষা করেছ, আমি আমার জেদ দেখাবো। আমি আর কখনো বিয়ে করব না, আমাকে মেরে ফেললেও না। তুমি এখন চলে যাও, আমাকে আমাকে একা থাকতে দাও। রূপার কথায় ওর দাদি চলে গেল। এই ঘটনার পর রূপার কষ্টে কাটতে থাকে দিন। এইভাবে কয়েকটা মাস কেটে যায়। এই কয়েক মাসে রূপার মা বাবা রূপাকে অনেকবার বিয়ের কথা বললেও রূপা এতে রাজি হয়নি। কয়েক মাস পর রূপা একটা স্বপ্ন দেখে। রূপা দেখে ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা অবয়ব। সেই অবয়বটাকে দেখে রূপা শুরুতে না চিনলেও পরে ভালো করে দেখে বুঝতে পারে ওটা হোসেন। আসলেও হোসেন না, হাসান। সেটা তো বোঝার উপায় নেই, কারণ ওরা যমজ ভাই। এরকম একটা স্বপ্ন দেখে সেদিন ঘুম ভেঙে যায় রূপার। ওর ঘুম ভেঙে যেতে ও ভাবতে থাকে, এটা কাকে দেখলো আর কয়েক মাস পর কেন দেখলো? ও কি হোসেন না হাসান? হোসেন তো মারা গেছে, তাহলেও মনে হয় হাসান হবে। এরকম স্বপ্ন দেখার দুদিন পরের ঘটনা। রূপা ওদের বাড়ির পিছনে একটু দূরে একটা নদী আছে, সেই নদীর পাড়ে রূপা বিকেল করে বসে থাকত। তো রোজ দিনের মতো সেদিনও রূপা বসেছিল নদীর পাড়ে। রূপা বসে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। এমন সময় পিছন থেকে একটা আওয়াজ আসলো, কেউ রূপার নাম ধরে ডাকলো, রূপা। রূপা ডাকতে শুনে রূপা পিছনে তাকিয়ে দেখলেন হোসেন দাঁড়িয়ে আছে। হোসেনকে দেখে রূপা এক দৌড়ে ওর কাছাকাছি গিয়ে ওকে জড়িয়ে ধরবে, এমন একটা সময় ও বলল, রূপা দাঁড়াও,
আমি হাসান। হাসানের কথায় রূপার একটু হুঁশ ফিরিয়ে আসলে হোসেনের কথা ভাবতে ভাবতে হাসানকেই হোসেন মনে করছে। হোসেনের কথায় রূপা কান্না জড়িত কণ্ঠে বলল, কেমন আছেন হাসান ভাই? রূপার কথার জবাবে হাসান বলল, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। জানোই তো হোসাইন ভাইয়ের জন্য মনটা খারাপ। হোসেন ভাই মারা যাওয়ার পর আমার পরিবার তোমাদের সাথে মেলামেশা করতে মানা করেছে, তাই এতদিন আসেনি। তোমারও নিশ্চয়ই হোসেনের জন্য মন খারাপ। এটা হবারই কথা। তোমার তো ভালোবাসা ছিল। নিজেকে শান্ত রাখো, পারলে স্বাভাবিক জীবনে ফিরে যাও। আমি এখন চলে যাচ্ছি, বাবা জানতে পারলে রাগ করবে। কথাটা বলে চলে গেল হাসান। হাসান চলে যাবার পর রূপার কষ্টটা যেন আরও বেড়ে গেল। হাসান আর হোসাইনের চেহারা এক। হাসানকে দেখে যেন মনে হলো ভালোবাসার মানুষ হোসাইন সামনে দাঁড়িয়ে আছে। মনের মধ্যে কষ্ট নিয়ে রূপা বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে ঘরে শুয়ে শুয়ে কান্না করতে লাগলো। এটা দেখে রূপার দাদি বলল, রূপা, কি হলো? বাইরে থেকে এসে কান্না করছিস কেন, বল আমাকে। দাদির কথায় রূপা বলল, কিছু না, এমনি। তখন ওর দাদি বলল, এমনি কেউ কান্না করে নাকি? সত্যি করে বলতো কি হয়েছে? দাদির কথা এবার রূপা বলল, আমি হাসান ভাইকে দেখেছি। হাসান? ও আবার কে? তখন রূপা বলল, হাসান হলো হোসানের যমজ ভাই, দুজনেই একই রকম দেখতে। তাই হাসান ভাইকে দেখে হোসানের কথা মনে পড়ে গেছে। রূপার কথায় ও দাদি বললেন, ও তাই নাকি? আগে তো জানা ছিল না। কাঁদিস না, যে হারিয়ে গেছে তার জন্য কেঁদে কি লাভ? নিজেকে স্বাভাবিক রাখ, এতেই তোর ভালো হবে। কথাটা বলে ওর দাদি চলে গেল। এদিকে মন খারাপ করে শুয়ে রইল রূপা। সেদিন রাতের ঘটনা। রূপার মা রূপাকে নিয়ে খাবার খেতে যায়। সবাই মিলে খাবার খাওয়ার সময়ে রূপার বাবা খেতে খেতে বলে, রূপা, তোর দাদির কাছে শুনলাম আমরা যে জিনটাকে মেরে ফেলেছি সেই জিনের একটা যমজ ভাই আছে। হ্যাঁ বাবা, ওর নাম হাসান। হ্যাঁ, তোর দাদির কাছে শুনলাম সেই জিনটাকে মেরে ফেলার আজ কয়েকটা মাস হয়ে গেল। এই কয় মাসে তোকে আমরা বিয়ে দেবার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোকে অন্য কোথাও বিয়ে দিতে না পেরে শেষমেশ তোর কাছে হেরেই গেলাম। জিন জাতিরা ভালো হয় না, এটা জেনেও আমি একটা চিন্তা করছি। তুই যে জিনটাকে ভালোবাসতি, ওরা যেহেতু যমজ ভাই আর একই রকম দেখতে, তাই যে এখন বেঁচে আছে মানে হাসান জিনের সাথে তোর বিয়ে দিতে চাই। কি? হাসান ভাইয়ের সাথে আমার বিয়ে মানে? না বাবা, এটা কোনোভাবে সম্ভব না। হাসান ভাই আমাকে বিয়ে করবে না। ওনার বিয়ে ঠিক হয়েছে একটা পুরীর সাথে। এতদিনে হয়তো বিয়ে হয়েছে। আরে, বিয়ে তো নাও হতে পারে। আমি যা বলি সেটা শোন। ওই হাসান জিন তোর কাছে আবার আসলে ওকে সরাসরি বলবি আমি ওর সাথে তোর বিয়ে দিতে চাই। ও কি বিয়ে করবে কিনা? কিন্তু বাবা, কোনো কিন্তু না। আমি তোকে যেটা বললাম সেটা ওকে বলবি, তারপর দেখা যাক কি হয়। বাবার কথায় আর কোনো কথা বলে খাবারটা খেয়ে চলে গেল রূপা। একটু খাবার খেলো অ্যান্ড পরে চলে গেল সে তার রুমে। ঘরে গিয়ে ভাবতে লাগলেন, বাবা এটা কি বলল? হাসান ভাইয়ের সাথে আমার বিয়ে? ওনাকে তো এসব বলতে বলল, কিন্তু ওনার দেখা পাবো কোথায়? হ্যাঁ, কাল নদীর পাড়ে গিয়ে হাসান ভাইকে স্মরণ করব, তখন উনি নিশ্চয়ই আসবে। কথাটা সে ভেবেই সেটাই করল। পরের দিন বিকালে রূপা চলে গেল নদীর পাড়ে। সেখানে যাওয়ার পর রূপা বসে বসে হাসান চিনকে স্মরণ করতে লাগলো, কিন্তু হাসান চিন রূপার স্মরণে আসে না। এদিকে রূপা বসে বসে অপেক্ষা করতে থাকে। এমন সময় সেখানে একজন হুজুর মানুষ আসেন আর রূপাকে উদ্দেশ্য করে বলেন, আচ্ছা মা, এই ঠিকানাটা কোথায়, কোন দিকে যাব বলতে পারো? কথাটা বলে উনি কাগজে লেখা একটা ঠিকানা রূপাকে দেখালেন। সেই ঠিকানার নাম দেখে রূপা চিনতে পারেন, কারণ ওটা ছিল পাশের গ্রামের একটা মাদ্রাসার ঠিকানা। রূপা ঠিকানা চেনায় ওনাকে ঠিকানা বলেন আর কোন দিকে যেতে হবে সেটাও বলেন। ঠিকানা নিয়ে সেই হুজুর চলে যাবেন। তখন রূপাকে বলে, আচ্ছা মা, কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলি। তখন রূপা বলেন, হ্যাঁ বলুন। রূপার কথা সে হুজুর বলেন, তোমার সাথে জিনদের কোনো সম্পর্ক আছে নাকি? ওনার কথায় রূপা অবাক হয়ে বললেন, হ্যাঁ আছে, কিন্তু কিন্তু আপনি জানলেন কিভাবে? রূপার কথায় উনি বললেন, আমি তো একজন মাদ্রাসার শিক্ষক। আমি জিনপরিদের বিষয়ে অনেক কিছু জানি, বলতে পারো কবিরাজি জানি। তোমাকে একটা কথা বলি মা, হয়তো কথাটা শুনে অবাক হবে। তুমি যে জিন পরিবারের সাথে মেলামেশা করছো, যাকে তুমি ভালোবাসছো, ওরা ভালো জিন না, ওরা নরখাদক জিন। তুমি ওদের মায়াজালে আটকে ওদের কাউকে বিয়ে করলে ওরা তোমাকে মেরে তোমার মাংস রক্ত খেয়ে নিবে। কি কি বলেন এসব? আবোল তাবোল। না না না, হোসানের পরিবার এমন না। দেখো মা, ওরা তোমাকে ভালো দেখিয়েছে বলে তুমি ওদের ভালো জানো। ওরা সত্যি খারাপ জিন। আচ্ছা, তুমি এখানে কেন? ওই পরিবারের কোনো জিনের জন্য অপেক্ষা করছো নিশ্চয়ই। রূপা বলে, হ্যাঁ, হাসান হাসান জিনের জন্য অপেক্ষা করছি। তখন হুজুর বললেন, তোমার জানা মতে হাসান জিনের তো একটা পরীর সাথে বিয়ে ঠিক হয়েছে। তুমি মনে করো হাসান বিবাহিত, তাই না?
কিন্তু দেখিও আজকে তুমি হাসানের বিয়ের কথা বললে তবুও তোমাকে বিয়ে করতে রাজি হবে। আমি আমার সাথে থাকা জিনের মাধ্যমে খবর নিয়ে এসেছি। এখনো সময় আছে। ওই জিন পরিবারের থেকে দূরে থাকো। পারলে কোনো মানুষকে বিয়ে করে ফেলো মা। কথাটা বলে চলে গেল হুজুর। উনি চলে যাবার পর রূপা ভাবতে লাগলো, কে উনি? এত কিছু জানলো কিভাবে? তাহলে কি সত্যি হোসেনেরা খারাপ চেন? এসব ভাবছে আর বসে আছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আর সন্ধ্যা হবার আগেই হাসান জিন রূপার কাছে আসে। হাসান এসে রূপাকে বলে, রূপা, আমাকে স্মরণ করলে কেন? কিছু বলবে কি? তখন রূপা বয়ে বয়ে বলল, "বা- আমি আমি কিছু বলতে চাই হাসান ভাই। আপনাকে স্মরণ করেছি কিছু বলার জন্য।" তখন হাসান বলল, হ্যাঁ বলো, কি বলবে? ওর কথায় রূপা বলল, আসলে কথাটা যে কিভাবে কিভাবে বলি আপনি কিছু মনে করবেন না। আপনার চেহারা ও হোসানের চেহারা এক হওয়ায় আমার বাবা বলেছেন আপনার সাথে আমার বিয়ে দিবে। আপনাকে এই কথাটা বলতে বলেছিল। রূপার কথায় হাসান অবাক না হয়ে বলল, আচ্ছা রূপা, আমার মতামত নেবার আগে তুমি তোমার মতামত বলো তো, সত্যি করে বলবে। তখন রূপা বলল, আসলে হাসান ভাই, আপনিও হোসানের চেহারা এক। আপনাকে দেখলে মনে হয় আমি হোসেনকে দেখছি। আপনাকে দেখলে আমি হোসেনকেই দেখার স্বাদ পাই। কিন্তু হোসেনের কথা বলা, ওর মায়া ও ভালোবাসা এইসব পাই না। একই রকম দেখতে হলে সব হয় না হাসান ভাই। হোসেনের জন্য আমার যে ফিলিংস ও ভালোবাসা ছিল সেটা আপনার প্রতি কখনো আমার আসবে না। তাই আমার মতামত, আমি আপনাকে কখনো বিয়ে করতে পারবো না বা চাই না। রূপার কথায় হাসান বলল, কিন্তু আমি চাই। তুমি ভেবে দেখো, তুমি রাজি হলে আমাকে বলবে, আমি তোমাকে বিয়ে করব। তোমাকে আমার ভালো লাগে। এখন আমি যাচ্ছি, তোমার মা বাবা কি বলে আমাকে জানাবে। কথাটা বলে চলে গেল হাসান। হাসান চলে যাওয়ার পর রূপা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। হাসানের কাছ থেকে এরকম কথা আশা করেনি। এক মুহূর্তে যেন মনে হলো হুজুর কি তাহলে ঠিকই বলল? হোসানের পরিবার কি তাহলে খারাপ চেন? সন্ধ্যা হয়ে আসছে। তাই রূপা বাড়ি থেকে যেতে লাগলো। আর ভাবতে লাগলো, তাহলে কি এটাই সত্যি? ওরা খারাপ চেন? হাসান ভাই না একটা পরীকে বিয়ে করছে, তাহলে আমাকে কেন বিয়ে করতে চাইছে? এসব চিন্তা করতে করতে বাড়িতে চলে গেল রূপা। ও বাড়িতে যাওয়ার পর সেদিন রাতে ওর বাবা বললেন, তোকে যে ওই জিনটার সাথে কথা বলতে বলেছিলাম, বলেছিলি? বাবার কথায় রূপা বললেন, হ্যাঁ বলেছি। কিন্তু ওর সাথে কথা বলার আগে একজন হুজুর আমাকে কিছু কথা বলেছিল। একজন হুজুর বলেছিল হোসেনের পরিবার নাকি ভালো না, ওরা খারাপ জিন। হোসেন আমাকে বিয়ে করে মেরে ফেলতো। রূপার কথায় ওর বাবা বলেন, হ্যাঁ এটা আমরাও শুনেছি, কিন্তু তোকে আমরা এই কথাটা হাজারবার বললেও বিশ্বাস করতি না। আজ তো বিশ্বাস হলো। বাবার কথা রূপা কিছু না বলে খাবার খেয়ে ঘরে চলে গেল। এভাবে কেটে গেল আরও 3টা দিন। এই 3 দিনে রূপা অনেক ভেবেচিন্তে একটা ডিসিশন নিয়ে নিল। 3 দিন পর রূপা তার পরিবারকে জানিয়ে দিল ও কোনো মানুষকে বিয়ে করবে, ওকে যেন বিয়ে দেওয়া হয়। রূপার কথায় ওর পরিবার অনেক খুশি হয়। আর একটা ছেলে দেখে রূপার বিয়ে দিয়ে দেওয়া হয়। রূপার বিয়ের পর 1 দিন 2 দিন করে কেটে যায় 20টা বছর। রূপার সুন্দর একটা সংসার ও 2টো বাচ্চাও হয়েছে। রূপার বিয়ের 20 বছর পরও কিন্তু ওর মাঝে মধ্যে হোসেনের কথা মনে পড়ে। একদিন রূপা ওর বাবার বাড়িতে আসছিল আর আর মেয়েকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিল। সেদিন নদীর পাড়ে ঘোরার সময় হঠাৎ পেছন থেকে রূপার নাম ধরে কেউ ডাক দেয়। নাম ধরে ডাক দেয়ায় রূপা পিছনে তাকিয়ে দেখে হাসান জিন দাঁড়িয়ে আছে। হাসানকে দেখে রূপা বলে, আরে হাসান ভাই, এতদিন পর কেমন আছেন? আপনার পরিবারের সবাই কেমন আছে? রূপার কথায় হাসান রূপার মেয়ের দিকে এগিয়ে যায় আর ওকে আদর করতে করতে বলে, তোমার মেয়ে? রূপা বলে, হ্যাঁ আমার মেয়ে, আরেকটা ছেলেও আছে। তখন হাসান ও মেয়েকে আদর করতে করতে বলে, মাশাল্লাহ, খুব সুন্দর। রূপা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। তোমার মেয়েকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিতে পারবে? ওর কথায় রূপা ওর মেয়েকে বললেন, মা তুমি নানা বাড়িতে যাও, আমি একটু পর আসছি, সাবধানে যেও কেমন? রূপার মেয়েটা বুঝতে শিখেছে নদীর পাড় থেকে রূপাদের বাড়ি বেশি দূরে না কাছেই। তাই রূপার কথায় ওর মেয়েটা বাড়িতে চলে গেল। ওর মেয়ে চলে যাওয়ায় রূপা বলল, হাসান ভাই, বললেন না তো সবাই কেমন আছে? তখন হাসান বলল, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোমার কি খবর? তুমি বিয়ের পর সুখে আছো তো? ওর কথায় রূপা বলল, আলহামদুলিল্লাহ, বড় বাচ্চাদের নিয়ে ভালোই আছি। রূপার কথায় হাসান মুচকি একটা হাসি দিয়ে বলল, নিজের মুখে সুখে আছো জেনে খুশি হলাম। তখন রূপা বলল, হাসান ভাই, আমার তো এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমার মেয়েটা একা একা বাড়িতে গেল, আবারও যেতে হবে আমার। আপনি ভালো থাকবেন কেমন? কথাটা বলে রূপা চলে যাবে এমন সময় হাসান বলল, রূপা, আমি হাসান না, আমি হোসাইন।
হোসেন কথাটা শুনে রূপা পেছনে ঘুরে ওর দিকে তাকিয়ে বলল, মানে? তখন হোসেন বলল, হ্যাঁ, আমি হাসান না, আমি তোমার হোসেন। হাসান ভাই, আমার সাথে মজা করছেন তাই না? আমার আবেগ নিয়ে দয়া করে খেলবেন না। তখন হোসেন বলল, মজা না, আমি হোসেন। আপনি হোসেন হবেন কি করে? হোসেন তো মারা গেছে। রূপার কথায় হোসেন বলল, না রূপা, আমি মারা যাইনি, সেদিন মারা গিয়েছিল হাসান। কি? এইসব কি বলছো? সত্যি করে বলো, সত্যি করে বলো তো আমাকে সবটা। তখন হোসেন রূপাকে সব ঘটনা বলতে শুরু করে। হোসেন বলে, রূপা, তোমার আমার বিয়ে হওয়ার কথা ছিল, মনে আছে? তোমার আমার বিয়ের আগের রাতে আমি তোমার কাছে শাড়ি নিয়ে আসতে চেয়েছিলাম। তখন হাসান আমাকে বলে, হোসাইন দাঁড়া, তুই না আজকে আমি শাড়িটা নিয়ে যাব, দেখব রূপা আমাকে চিনতে পারে কিনা। হাসানের কথায় আমি খুশি মনে রাজি হয়ে যাই। তখন হাসান তোমার কাছে শাড়ি নিয়ে আসে, আর সেদিন তোমার বাবা একটা কবিরাজকে দিয়ে আমাকে মনে করে হাসানকে বন্দি করে আর মেরে ফেলে। হাসানকে মেরে ফেলায় আমরা সবাই অনেক কষ্ট পাই, ভেঙে পড়ি। হাসানের সাথে যে পরীটার বিয়ে ঠিক হয়েছিল ও কষ্ট পেয়ে সেই কবিরাজকে মেরে ফেলে আর তোমার বাবাকে আঘাত করে। হাসান মারা যাবার পর আমার বাবা মা তোমার মা বাবাকে কিছু বলেনি, কারণ ওরা তোমার মা বাবার অনুমতি ছাড়া তোমার আমার বিয়ে দিতে চেয়েছিল। এই কারণে হাসান মারা যাওয়ায় ওদিকে জিন রাজ্যে আমাদের জিন সর্দার আমার বাবাকে বলে, মানুষদের জন্য নিজের ছেলেকে হারিয়েছ, আমি তোমাদের সর্দার হয়ে বলছি, তোমার ছেলে হোসেনের সাথে ওই মানুষ মেয়েটার বিয়ে হবে না, আর কোনো যোগাযোগও যেন না হয়। আমার পরিবারের জিন সর্দারের কথায় আমি তোমার কাছে আসা বন্ধ করে দেই। আমি হাসান সেজে তোমার সাথে কথা বলি। এভাবে কাটতে থাকে দিন। আমি যখন দেখলাম অনেক দিন কেটে যাওয়ার পরও তুমি বিয়ে করছো না, তাই একদিন একটা জিনকে হুজুর বেশি তোমার কাছে পাঠাই। উনি যেন তোমার কাছে এসে বলে, আমরা খারাপ জিন, আমরা তোমাকে মেরে ফেলবো। আমার কথা মতো ও সেটাই করে। হুজুর বেশে তোমাকে এসে কথা বলে, আর আমি হাসান হয়ে তোমাকে বিয়ের কথা বলি, যেন তুমি ভুল বুঝে ভয় পেয়ে কোনো মানুষকে বিয়ে করো। আমার কথা মতো সেটাই হয়েছে। তুমি এখন বিয়ে করে সুখে আছো, শুনেই ভালো লাগলো। আমিও বিয়ে করেছি, কয়েক মাস হলো। যাকে ভালোবাসো তাকে সারা জীবন ভুল বুঝবা, এটা তো হতে পারে না। তাই আজকে তোমাকে সব সত্যিটা বলে দিলাম। হোসেনের কথায় রূপা কান্না করতে করতে হোসেনকে বলল, হোসাইন, শেষবারের মতো তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? তখন হোসেন হাত বাড়িয়ে দিল, আর রূপা হোসেনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, আমাদের সাথে কেন এমনটা হলো? ভাগ্য পরিস্থিতি আমাদের কেন এক হতে দিল না? এভাবে কিছুক্ষণ কান্না করার পর রূপা বলল, আমি এখন বিয়ে করেছি, বর আছে, বাচ্চা আছে, ওদিকে তুমিও বিয়ে করেছ, আমার আমার মতো তুমিও সুখে থেকো, এটাই চাই। রূপার কথায় হোসেনও একই কথা বলল। তারপর রূপা হোসেনকে ছেড়ে বলল, ভালো থেকো হোসাইন। এই বলে কান্না করতে করতে রূপা হাঁটতে লাগলো বাড়ির দিকে, আর দূরে গিয়ে শেষবারের মতো হোসেনের দিকে ফিরে তাকালো। তখন হোসেন তার মায়া ভরা মুখটা নিয়ে রূপার দিকে তাকিয়ে বাতাসে মিলে গেল। এরপর থেকে মাঝে মধ্যে হোসেন রূপাকে দেখতে আসে আর দেখে চলে যায়। রূপা ও হোসেনের অসমাপ্ত প্রেমের মাঝে গল্পটা এখানে শেষ করলাম। জানি অনেকের কষ্ট লাগবে, তবুও কিছু করার নেই, কিছু কিছু গল্প অসমাপ্ত থেকে যায়। রূপা হোসেনের মতো অনেক মানুষ আছে যারা ভালোবেসে বিয়ে করতে পারেনি পরিস্থিতির জন্য, কিন্তু এখনো তাদের রাস্তাঘাটে বা বাহিরে কোথাও মনের অজান্তে দেখা হয়ে যায়। তাদের দেখা হওয়ায় হাসি মুখে কথা তো বলে, কিন্তু ভিতরে ভিতরে কষ্টে বুকটা ফেটে যায়। গল্পটা সবার কেমন লাগলো জানাবেন। আমি নতুন গল্প নিয়ে আসবো তাড়াতাড়ি। আজ এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, আর আপনাদের মতামত জানাবেন আমাদের এই গল্প নিয়ে কেমন লেগেছে। আর নতুন গল্প নিয়ে তো হাজির হব বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।